ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের দোসরেরা, স্বৈরাচারের দোসরেরা এখনো সক্রিয়। এবার ভয়ঙ্কর রূপ ধারণ করলো ছাত্রলীগ। সমন্বয়কদেরকে কঠিন হুঁশিয়ারি, দেশ ছাড়ার আহ্বান করলেন সেনাপ্রধান। মধ্যরাতে এবার সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন ছাত্রলীগ। শুনে সকালেই জরুরি ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে, তার উপরে কিন্তু ভয়াবহভাবে হামলা করা। কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত, এলোপাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথা নাক ফিটেছে অনেকের। আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে হামলা হয়েছে। এখানে সমস্যাটা যে জায়গাতে হচ্ছে যে এই ছাত্রদের এই ভূমিকাগুলোকে অনেকেই পছন্দ করছে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দেশ প্রবাস কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশে একটা উত্তাল অবস্থা। 2024 সালের 31শে ডিসেম্বর যে ঘটনা বাংলাদেশে ঘটে গেল, বেদম পিটনি দিল ভাই। সমন্বয়কদেরকে যেভাবে মারলো, এটা ইতিহাস হয়ে থাকবে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ আবারও নতুন কর্মসূচি হাতে নিয়েছে এবং জানুয়ারি মাস জুড়েই উত্তাল থাকবে সারা বাংলাদেশ। সেনা প্রধান কি বলেছে, তাছাড়া নতুন কর্মসূচিতে কি থাকছে এবং সমন্বয়কদের কিন্তু সামনে মহাবিপদ। দর্শক শ্রোতা, পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন, লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা স্ক্রিনে লক্ষ্য করি। আবারও পাল্টাপাল্টি কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার দুপুরের পর কাছাকাছি সময়ে কর্মসূচি পালন করবেন তারা। 31শে ডিসেম্বরকে ঘিরে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল সজীব অজের জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগকে দুর্বল ভাবার কিছুই নেই, প্রতি পদে পদে পাল্টা কর্মসূচি ঘোষণা করবে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, 20 জানুয়ারি নতুন অধ্যায় তৈরি করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে জয় আরো বলেন যে যেখান থেকে পারেন প্রতিবাদ করুন, বাংলাদেশ থেকে অপশক্তিকে রুখে দিতে হাতিয়ার তুলুন। এদিকে জয় বাংলা স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের দোসরেরা, স্বৈরাচারের দোসরেরা এখনো সক্রিয়। আমরা দেখেছি যে তাদেরকে উপর আক্রমণ করার আগে বলা হয়েছে যে ছাত্র মার। অর্থাৎ খুব সুস্পষ্ট যে ছাত্রদের উপর যারা হামলা করেছে তাদের ঘৃণা আছে, তাদের ক্রোধ আছে। রানিং গাড়ি তো আমাদেরকে হামলা করছে। এই ঘটনাটা কি হয়েছে বলেন তো? তাই আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব, জুলাই বিপ্লব ছিল, তার ঘোষণাপত্র এই পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে। সো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্য যাওয়ার জন্য দুপুর 3টায় হচ্ছে আমাদের প্রোগ্রাম। সারা বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি। আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় 9টার মতো বাস, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে। আরও নাগরিক কমিটির বাস আছে। তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না, মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে। সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে ওয়াকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয়, স্লো করে ফেলানোর পরে ওরা তখন 4 সাইড থেকে ঘিরে। এই নিউজটা যখন সামনে এসেছে তখন বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে উঠে এসেছে। প্রথমত, আমাদের যে সরকারি সেক্টরগুলো তারা কি জবাবদিহিতার জন্য কার কাছে আসলে দায়বদ্ধ? যে কোনো একটা সংগঠন, যে কোনো একটা সংস্থা গেল আর গিয়া সেখানে তারা একটা সেখানকার যিনি প্রধান আছেন তার সাথে কথা বলতে চাইল, তো সেই সেক্টরের প্রধানের কি সেই সংস্থার সাথে কথা বলা বা তাদের কাছে জবাবদিহিতা করা বাধ্যতামূলক? কিছু কিছু জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অতি উৎসাহী ভূমিকা আছে। এটার জন্য ডক্টর ইউনূসের সরকার সমালোচিত হচ্ছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটাই বলছেন সেটাই যে সত্য কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে হত্যার হুমকি দিবে, এটা কি আসলে ভাবা যায়?
বা এটা কি আসলে বিশ্বাসযোগ্য? দেখেন, গণমাধ্যমের নিউজ সবসময় আওয়ামী লীগের সময়ে কেমনভাবে আসছে এটা কিন্তু আমরা জানি। তবে আমরাও এই যে বিষয়টা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা দাবি দাওয়া তুলেছে, আমি সেটার পক্ষে একমত। তবে সিস্টেমটা রং। সরকারকে চাপ দিয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে চাপ দিয়ে এই বিষয়গুলোকে সুরাহা করতে হবে, কিন্তু নিজেরা যদি আমরা সেখানে ভূমিকায় চলে যাই তাহলে আমাদের অবস্থানটা কি? মানে কেন একজন সরকারি কর্মকর্তা বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের কাছে জবাবদিহিতা করবেন? এটা একটা প্রশ্ন আসে না? তো কালকে ছাত্রদল ঢুকে যাবে এক জায়গায়, ছাত্রলীগ এরকম খবরদারি করতে যাইতো, বৈষম্যবিরোধী আন্দোলনের পোলাপাইন যেই দাবিটা তুলছে, দাবিটার পক্ষে শতভাগ আমিও মনে করি এই সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার। বাট দ্য ওয়ে দে আর ডিলিং দিস নট রাইট। এই ওয়েতে গেলে অনেক বিশৃঙ্খলা তৈরি হবে। দেখেন, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুড়িগ্রাম। বাংলাদেশের যেই জেনারেল হাসপাতালগুলো আছে, শুধু কুড়িগ্রাম না, সারা বাংলাদেশে 95% হাসপাতালের অবস্থা ভয়াবহ। এখানে সুচিকিৎসা হয় না, এখানে অব্যবস্থাপনা আছে, ডাক্তাররা নিয়মিত হাসপাতালে বসেন না, রুগীদের যে খাবার দাবার, বাসস্থানের মান একদম থার্ড ক্লাস, আর রাষ্ট্র বিলিয়নস অফ ডলার প্রতিটা বছরে খরচ করছে, কিন্তু মানুষের কাছে যে আকাঙ্ক্ষিত সেবার মান সেইটা পৌঁছে দেওয়া যাচ্ছে না। আর এটার জন্য মিসম্যানেজমেন্ট এত বছর ছিল। তো এখন যেহেতু একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, তিনি আসলে কি করছেন? এবার আসেন ঘটনার প্রেক্ষাপটটা কি। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নানা অসঙ্গতির প্রতিবাদ করায় অভিযোগটা উঠছে কি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে হাসপাতালটির একজন চিকিৎসক ডাক্তার রেদওয়ান ফেরদৌসের বিরুদ্ধে। চিকিৎসকরা এমন বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন কুড়িগ্রাম শাখা তারা বলছে যে তারা প্রতিবাদ জানিয়েছে। তবে হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করছেন চিকিৎসক ডাক্তার রেদওয়ান ফেরদৌস। ঘটনার প্রেক্ষাপট কি, গতকালকে কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী জেলা কমিটির 10 সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে যান। আমার প্রশ্ন হচ্ছে যে পরিদর্শনে যাওয়াটা তাদেরকে দায়িত্ব দিছে কে? তারা কি সরকার? তারা কি সরকারের কোনো ডিপার্টমেন্ট? তারা কোনো রাজনৈতিক দল? এই জায়গাটাতেই কনফ্লিক্টটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো প্রতিনিধিরা তত্ত্বাবধায়কের সাথে দেখা করতে চাইলেও তাকে কক্ষে পাওয়া যায়নি। পরে প্রতিনিধি দলটি হাসপাতাল পরিদর্শনে বের হয়ে আউটডোর বিভাগে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসককে উপস্থিত পাননি। এই নিয়ে প্রশ্ন তোলার পর কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান ফেরদৌস, তিনি আপনার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন, এখানে অনেকে ছিলেন, তাদেরকে নিয়ে প্রশাসনিক ভবনের একটি রুমে নিয়ে যান। সেখানে তাদেরকে নাকি হেনস্থা করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, তোমরা বেশি উইরো না, এভাবে উড়লে মরতে হবে। ছাত্র প্রতিনিধিরা কে মারবে জানতে চাইলে তিনি বলেন, যে কেউ মারতে পারে, আমিও মারতে পারি। এখানে সমস্যাটা যে জায়গাতে হচ্ছে যে এই ছাত্রদের এই ভূমিকাগুলোকে অনেকেই পছন্দ করছে না। তবে ছাত্রদের যেই কাজটা, আমি আবারও বলি, তাদের যে ইন্টেনশনটা সুন্দর, কিন্তু দ্য ওয়ে তারা সেইখানে গিয়ে 10 জনের একটা টিম প্রধানের সাথে দেখা করতে চাইবে, তো প্রধানের তো এটা দায়িত্ব না তাদের সাথে দেখা করা। প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই, শুনতে যেমনই লাগুক। তাদের উচিত ছিল এরকম ঘটনাগুলোকে নোট করে যেই জেলা সিভিল কার্যালয়, যে সিভিল সার্জনের যে কার্যালয়, সেইখানে তারা একটা চিঠি পাঠাইতে পারত। পাশাপাশি তারা কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কমিটির মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে একটা বার্তা পাঠাইতে পারত যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এই অবস্থান আছে। এখন এটা নিয়ে তারা যখন একটা দল বেঁধে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে সরকারি কর্মচারী-কর্মকর্তারা অনেক জায়গায় ভয় পাচ্ছে। আবার তাদের যেই অ্যাপিয়ারেন্স অথবা যেই বক্তব্যের স্টাইলটা আপনারা জানেন, পোলাপেন যথেষ্ট ক্ষুরদার বক্তব্য দেয়, তো সরকারি যারা কর্মকর্তা অফিসে থাকেন তারা অনেকে এটা পছন্দ করেন না। এইগুলোই আসলে এখানে মেইন কনফ্লিক্টের বিষয় সামনে আসছে। বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক রাজ্য জ্যোতি বলছেন, হাসপাতালের অসঙ্গতি সমাধানে আলোচনা গেলে তত্ত্বাবধায়ককে না পেয়ে আমরা আউটডোরের ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন তুললে ডাক্তার রেদওয়ান ফেরদৌস আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন। এখন এই যে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টা, এইটা আসলে কতটুকু বাস্তবসম্মত? তবে যদি দিয়ে থাকে, ছাত্ররা যে অভিযোগ করছে, তো ডাক্তার তো বলছে ভাই দেই নাই, তাহলে কারটা বিশ্বাস করব? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্যটা আমার কাছে একটু অবিশ্বাস হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মত। কেন হচ্ছে, এই মুহূর্তে বললাম না, একজন রেদওয়ান ফেরদৌস 10 জন এত বড় যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক, তাদেরকে বলবে তোদের মাইরা ফেলবো, মানে এটা কি আদৌ সম্ভব?
আবার হুমকি দিতেও পারে, হইতে পারে রেদওয়ান ফেরদৌস তিনি একজন গ্যাংস্টার, হ্যাঁ, যা নিজে হাসপাতালে বসে আছেন বাট মাফিয়া গ্যাং চালান, তো সেইখানে এরকম 2-4-10টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে উড়াই দিবে, তার হয়তো সেই সক্ষমতা থাকতেও পারে, কিন্তু কেউ তো স্বীকারোক্তি দেয় নাই। ছাত্ররা বলছে আমাদেরকে হুমকি দিয়েছে, মাইরা ফেলবে, আর ডাক্তার বলছে ভাই আমি এরকম কোনো কথা বলি নাই। এখন এগুলাতে কি হচ্ছে? আচ্ছা, তো আপনার চিকিৎসক রেদওয়ান ফেরদৌস বলছেন ভাই এমন কোনো ঘটনাই ঘটে নাই। আর এই বিষয়ে কুড়িগ্রামের মেডিকেল অফিসার যিনি আছেন, তত্ত্বাবধায়ক যিনি আছেন, তারা ফোন ধরেন না, কারণ এই বিষয়গুলো নিয়ে কেউ না কথা বলতে চায় না। তবে ছাত্রদের এই জিনিসটার সাথে আমি একটা জায়গাতে বলি, সারা বাংলাদেশে আমাদের যতগুলা সরকারি হাসপাতাল আছে অব্যবস্থাপনার কিন্তু শেষ নাই, এটা বাস্তব। এখন এটার জন্য হুটহাট নিজেরা সেখানে না যাইয়া, যেহেতু তোমরা কোনো দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি সংস্থা বা কোনো টিম না, তোমরা এটার মান নিয়ে প্রশ্ন তুলে সেখানে কাউকে প্রশ্ন করার, তিনি তোমার কাছে উত্তর দেওয়া, এই জিনিসটা তারা নিবে না। এটা খুবই সিম্পল, এটা কেউই নিবে না। এখন একজন সমন্বয়ক একজন সাধারণ জনতার সামনে এসে সে মানে এরকম জবাবদিহিতা অনেকেই করতে পারে, প্রশ্ন করতে পারে, এটার উত্তর সে দিবে না। যিনি প্রশ্ন করতে তারও বুঝতে হবে। তবে এই অব্যবস্থাপনাগুলার অবসান হওয়া জরুরি, আর সেটার জন্য উচিত সারা বাংলাদেশে যে জেনারেল হাসপাতালগুলো আছে, যেহেতু একটা পরিবর্তিত বাংলাদেশে এই মুহূর্তে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, আপনার দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোকে মানে সংস্কার করা। হাসপাতাল ডাক্তারদের অনুপস্থিতি ব্যাপক হারে আছে, সরকারি ওষুধগুলা মানে ব্যাহাত হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে একজন পিয়ন আমরা দেখছিলাম আওয়ামী লীগ সরকার আমলে 10 কোটি না 100 কোটি টাকার মালিক, এরকম একটা আসছিল না, 20-25 কোটি টাকা। তখন প্রশ্ন উঠছিল যে এত বিলিয়নস অফ ডলার হাসপাতালে প্রতি বছর সরকার দিচ্ছে, এগুলা কোথায় যাচ্ছে? পোলাপানের রাগটা কিন্তু ওই জায়গায়, বাট তাদের ডিল করার পদ্ধতিটাতে একজন সরকারি অফিসার বা কর্মকর্তা তিনি কার কাছে জবাবদিহিতা করবেন, এই বিষয়গুলোতে এখনো একটু হয়তো বোঝার ভুল আছে। সরকারকে প্রেশার ক্রিয়েট করো, জাতীয় নাগরিক কমিটি আছে, তোমাদের তো অনেকগুলো টিম আছে, বাট হুটহাট এরকম সরকারি প্রতিষ্ঠানে ঢুকে গেলে এগুলাতে এরকম বিতর্ক হবে, আবার একটা দুর্ঘটনা ঘটতেও পারে, হাতাহাতি হইতে পারে, এতে পরিস্থিতি খারাপের দিকে যাবে। চিকিৎসকরা স্ট্রাইকে গেলেও সমস্যা, এগুলাকে কেউ কিন্তু পছন্দ করছে না। তবে যারা উপরও মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যাদের নির্দেশনা ডাক্তাররা মানতে বাধ্য, যারা হাসপাতাল আসবে শুনলে বাড়ির থেকে দৌড়ের উপরে হাসপাতাল আসবে, ওই রকম মানুষদেরকে দিয়া এই দুর্ব্যবস্থাপনার চিত্রগুলা পাঠাইয়া ওইভাবে ব্যবস্থা নিতে হবে সংস্কারের। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কেমন হলো ছাত্রদের সমাবেশ? মার্চ ফর ইউনিটি এরকম একটা নাম তারা দিয়েছিলেন আজ। আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত প্রক্লেমেশন সেটা আর হচ্ছে না। এরপরই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি। তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন, কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু মানুষ ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন বাস নিয়ে, তারা এসে হাজির হয়েছেন, ফলে তারা একটা সমাবেশ করেছেন, বক্তৃতা শুনেছি। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কথা শুনলাম এবং কি টেকঅ্যাওয়ে নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। একটাই আসলে গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা নিয়ে শেষে বলছি। তাদের বক্তৃতার মধ্যে মোটামুটি সরকারের বেশ সমালোচনা আছে, এক্সপেকটেশন আছে। সমালোচনা প্রত্যেকেই করছেন আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, সরকার কেন সিন্ডিকেট ভেঙে দিতে পারছে না, সরকারের ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি। আমরা সামনের দিনগুলোতে ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে সরকারের বিরুদ্ধে আরো টাফ হতে দেখব, কারণ তারা যেহেতু একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং যেহেতু তাদের গায়ে কিংস পার্টির তকমা যুক্ত আছে, তাই তাদেরকে যথেষ্ট সরকারের সমালোচনা করে বা অন্তত এভাবে যদি সরাসরি বলি দেখিয়ে তাদের দলটা করতে হবে ওই তকমাটা ঝেড়ে ফেলার জন্য। তাদের তকমা দূর করা যাবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা, তারা সেই চেষ্টা করবেন যেহেতু উনি রাজনৈতিক দল হয়ে উঠতে চাইছেন। সো এই সমালোচনা দেখব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আহতদের চিকিৎসা নিয়ে কথাবার্তা বলেছেন, নিরাপত্তা ঠিক মতো মানুষের দেওয়া যাচ্ছে না, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে, ভারত সম্পর্কে অ্যাটিটিউড কি হবে, এবং জরুরি কথা আওয়ামী লীগের বিচারের কথা এসছে। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতে হবে, এবং আবারও ঘুরে ফিরে তারা যে কথাটা বলছে সেটা আজও আসলো, সেটা হচ্ছে এই বিচার না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। তারা এটাকে যুক্ত করেছেন। আমরা চাইবো তারা ভবিষ্যতে এই বিচারটা কোন পর্যায় পর্যন্ত বলছেন, যদিও আমরা কিছুদিনের আগেই আমাদের আইন উপদেষ্টা তার বক্তব্য দিয়েছেন, তাতে আমরা দেখতে পেয়েছি, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দেখতে পেয়েছি, সেখানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে এই বছরের মধ্যেই বিচার মানে প্রাথমিক কনভিকশন হতে পারে, বিচার শেষ হতে পারে, সেটা রায় হতে পারে। সেটা যদি হয় তাহলে সরকারের যে ইলেকশনের অ্যালাইনমেন্ট তার সাথে বিচার আর সাংঘর্ষিক কিছু তৈরি করছে না। কিন্তু আমি আগেও এই প্রশ্ন উত্থাপন করেছি, আমি এখনো বলতে চাই
1 বছরের মধ্যে যদি এই বিচার শেষ হয়, যেটা এখনো শুরু করা যায়নি, 25 সালের মধ্যে যদি শেষ করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডস আছে সেগুলো আদৌ মেনটেইন করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং এটুকু আমরা মনে রাখবো যে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার যদি ধর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেইন করে না হয়, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, সেটা যদি না হয়ে থাকে সেটা খুবই বড় প্রশ্ন তৈরি করবে। যাই হোক, মূল কথায় আসে, তাদের আসলে মূল যে বক্তব্য বা টেকঅ্যাওয়ে ছিল, কারণ তারা যে হাইপটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে তারা একটা প্রক্লেমেশন দেবেন। সেই প্রক্লেমেশনটা যেহেতু দিতে পারেননি এবং সরকার মাঝখানে যে স্টেপটা নিয়েছে, আমি আমার সকালের ভিডিওতে বলেছি, এটা একটা খুবই ভালো স্টেপ হয়েছে এবং স্টুডেন্টরা আজ তাদের প্রক্লেমেশনটা ঘোষণা না করে দেওয়াটা খুবই ম্যাচিওরড কাজ হয়েছে। মানে এতে এটা না ঘোষণা করায় কারো কারো কাছে মনে হতে পারে যে তারা পরাজিত হয়েছেন, কিন্তু আমি সকালেই বলেছি না, তারা পরাজিত হননি। তারা নিশ্চিতভাবেই পরাজিত হননি, পরাজিত হয়েছে অন্য একটা অংশ যারা এইভাবে হঠকারীভাবে এই প্রক্লেমেশনটা করিয়ে দিতে চেয়েছে। সেটাকে আমি হঠকারী মনে করি, এটা পরিকল্পিত এবং সেটা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন এবং পরাজিত হয়েছে মূলত ওই মানুষজন। কিন্তু তারা আজকের সমাবেশে যেটা করেছেন, একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এটা হবে কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা একটা ভালো কাজ হয়েছে। 15 দিনের মধ্যে, জানুয়ারি 15-র মধ্যে তারা এই প্রক্লেমেশন ঘোষণা করার জন্য সরকারকে টাইমলাইন দিয়েছেন। নট অনলি দ্যাট, ওর মধ্যে কি কি থাকতে হবে সেই ধরনের একটা গাইডলাইনও তারা দেওয়ার চেষ্টা করেছেন। আমি ধারণা করি তাদের যে প্রক্লেমেশন আছে সেটায় কি কি ছিল সেগুলোই তারা পুনরুল্লেখ করেছেন। এবং আমি এটাও চাইবো যে সরকার যখন এই কাজটা করতে যাবে, তারা তাদের ডিমান্ড এই প্রক্লেমেশনে কি থাকবে সেটা দেবেন। এবং সরকার নিশ্চয়ই অপরাপর রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন, প্রত্যেকে তার মতামত দেবেন। ছাত্রদের দিক থেকে যদি এই প্রক্লেমেশনের উপরে চাপ জারি রাখা হয়, এটা একটা ভালো কথা। এবং আমরা যদি আসলে পারি, আমি জানি না, আমি নিশ্চিত না আমরা ঠিক কথা পেরে উঠবো কিনা, যদি সবাইকে ইনক্লুড করে এবং এই প্রক্লেমেশনের সবাই যদি ওন করে এবং তারা যদি এটাকে ঘোষণা দেয় যে তারা এটার মধ্যে আছে এবং তারা এন্ডোর্স করছে, এটা একটা চমৎকার ব্যাপার হবে। এটা একটা চমৎকার ব্যাপার হবে এবং ছাত্ররা এখন তাদের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এই জায়গায় আসবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, তারা যে খসড়া প্রক্লেমেশনটা তৈরি করেছিলেন, তাদের এটা নিশ্চয়ই বোঝার ব্যাপার আছে যে হুবহু এটা আসলে হবে না। যখনই আমরা সর্বসম্মতভাবে কিছু করার চেষ্টা করি, তখন সবগুলো পক্ষকেই বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হয়। আমি আশা করি ছাত্ররা সেই মানসিকতা রাখবেন। এবং আবারও আমি আসলে মূলত এই ভিডিওতে সেই কথাটাই বলতে চাই, হঠকারিতার পাল্লায় তারা যারা না পড়েন। একটা গ্রুপ আছে, যারা সাম পিপল, যারা মনে করছেন ছাত্রদের উপরে সবার হয়ে তারা তাদের নিজস্ব কিছু এজেন্ডা এই রাষ্ট্র এবং জাতির উপরে চাপিয়ে দেবেন। ছাত্ররা যেন সেই ব্যাপারে সতর্ক থাকেন। তারা তাদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, তাদের রাজনীতির স্বার্থে, তারাও এখন রাজনীতি করবেন, এই প্রক্লেমেশনের সাথে রাজনীতি আছে, সুতরাং তাদের রাজনীতির স্বার্থেও যতটুকু লাগবেই, আবার যতটুকু ছাড় দেওয়া হয়, তারা যাতে তাদের নিজের সিদ্ধান্তে কাজটা করেন, আমরা সেই জিনিসটা দেখতে চাই। আর যেটা শুনেছি, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, আমরা অনেকেই হয়তো জানি, এটা এই সমাবেশ নিয়ে বা এই প্রক্লেমেশন দেয়া থেকে পিছিয়ে আসা নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়েছে। সেটা বেশ খারাপ পর্যায়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল গতকাল। আমি জানি না সেটা এখন কি অবস্থায় আছে। আমি আশা করব তাদের মধ্যে ঐক্যটা ভাঙবে না, ঐক্যটা থাকবে। তারাও একইভাবে মেনে নিন যে একটা গণতন্ত্র মানে বা একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে এটা যে আমি যা চাই সবসময় সেটা পূর্ণ হবে না। আমার মনের ইচ্ছা পূর্ণ না হওয়া বিষয় নিয়েও কাজ করে যাওয়াটাই হচ্ছে গণতন্ত্র। ছাত্রদের মধ্যেও যেন বিভেদটা না তৈরি হয় এবং তারা যখন গ্রেটার একটা প্রক্লেমেশন যখন সবার সাথে বসে করতে যাবেন, তারা যাতে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে, এটা শুধু আমি তাদেরকে বলছি তা না, এটা যেহেতু আজকে এই সমাবেশের উদ্দেশ্যে বলছি তাই এটা প্রত্যেককে, অপরাপর গুরুত্বপূর্ণ যারা আছেন, বিএনপি, জামায়াত, যারা আছেন, গণতন্ত্র মঞ্চ, যারা এই মাঠে আছেন, প্রত্যেকের উচিত হবে তাদের জায়গা থেকে সদিচ্ছা নিয়ে সর্বোচ্চ ছাড় দিয়ে এই প্রক্লেমেশনটা তৈরি করা। এটা আমাদের এই যে সাম্প্রতিক সময় পরস্পরের বিরুদ্ধে আমরা নানান রকমভাবে কথা বলছিলাম, লেগে পড়ছিলাম, বিতর্ক করছিলাম, এটা ফাইন, কিন্তু এটা সংঘাতের দিকে যে যাচ্ছিল, আমরা যদি এই একটা জায়গায় একমত হয়ে একটা প্রক্লেমেশন তৈরি করতে পারি, একটা ঘোষণাপত্র তৈরি করতে পারি, সেটা সেই বিভেদের পরিস্থিতিটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে এসে পৌঁছানো সর্বশেষ গরম খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনি কতটুকু চিন্তিত এবং মোড় কোন দিকে যেতে পারে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। দর্শক শ্রোতা, সেই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।